ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচি। একদিকে প্রশাসনিক বৈঠক করবেন, পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রীর হওয়ার পর প্রথমবার ডায়মন্ড হারবারে জোড়া কর্মসূচি। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠক কি শুরু হয়েছে জানাবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, প্রশাসনিক বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 30 মিনিটের বেশি, আধ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত প্রশাসনিক বৈঠক চলছে। ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা, এই দুটো নামই অন্তত গত 15 বছরে যেভাবে বাংলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে, আর তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলকে নিয়ে যেভাবে রাজনৈতিক তোলপাড় হয়েছে, তাতে করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম জেলা সফর, প্রথম জেলায় প্রশাসনিক বৈঠক ডায়মন্ড হারবারকে বেছে নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে। এবং ইতিমধ্যেই এই ডায়মন্ড হারবারে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে প্রশাসনিক বৈঠক চলছে এবং প্রশাসনিক কর্তা, ডায়মন্ড হারবার সহ দক্ষিণ 24 পরগনার পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা উপস্থিত রয়েছেন। এবং একটা বিষয় মনে থাকবে অবশ্যই যে গত 5 বছরে বিজেপি যখন বিরোধী দল ছিল এবং শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলীয় নেতা ছিলেন, তখন এই ডায়মন্ড হারবার এসপি, ডায়মন্ড হারবার পুলিশ কর্তা, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা ফলতা, এই একাধিক জায়গায় পুলিশ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এবং আজও দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ কর্তা কিংবা এখানকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যে পালা বদলের পর রাজ্যের প্রশাসনিক কর্তারা, অর্থাৎ এই ডায়মন্ড হারবার জেলা এবং দক্ষিণ 24 পরগনার জেলা পুলিশের প্রশাসনিক কর্তারা কিভাবে আগামী দিনে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে এ রাজ্যে সঠিক রাখবেন। একেবারে সুস্মিতা, বিরোধী দলনেতা থাকাকালীন শুধুমাত্র শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন এমনটা নয়। এমন একটা সময় ডায়মন্ড হারবারে পুলিশের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ, একাধিক অভিযোগ, প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে অভিযোগ। এই অভিযোগ করছেন কে? শাসক দল, তৎকালীন শাসক দলের নেতা, কাউন্সিলর, জনপ্রতিনিধিরা সেই অভিযোগ করছেন সরাসরি পুলিশের বিরুদ্ধে। এই মতো অবস্থায় আজ কি বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? সুস্মিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রশ্নটা একবার। সুস্মিতা, এমন একটা সময়, এর আগে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ তুলেছেন, কিন্তু এই সময় এমন একটা সময় যেখানে এই ডায়মন্ড হারবারে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগ কারা তুলছে? তৎকালীন শাসক দলের নেতা, কাউন্সিলর, জনপ্রতিনিধিরা। সেই জায়গা থেকে আজকে কি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখো, রাজ্যে পালা বদলের পর বিজেপি বারবার, অন্তত গত কয়েক দিনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব হস্তান্তর করার পর বা দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি এবং রাজ্যের শাসক দল এই মুহূর্তে তারা পুলিশকে বুঝিয়ে দিয়েছে বা রাজ্যের প্রশাসনকে বুঝিয়ে দিয়েছে যে আইনের পথে কাজ করতে হবে। গত কয়েকদিনে বেশ কয়েকটি পদক্ষেপ, সেটা আরজিকর ধর্ষণ কাণ্ডে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড হোক কিংবা রাস্তায় হেলমেটবিহীন মানুষকে চিহ্নিত করে তাদেরকে জরিমানা করা, গোটা বিষয়টিকে দেখে অন্তত বোঝা যাচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপি এ রাজ্যে। এবং পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া, এই বিষয়টিও আজকে এই বৈঠকে আলোচনা হতে পারে। প্রশাসনিক বৈঠক, পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক, সেটা যেমন আজকে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই আগামী 21 তারিখ ফলতায় নির্বাচন। এবং আজ এই ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসার সময় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার যাত্রাপথটাও অত্যন্ত লক্ষণীয়। কলকাতা থেকে এই ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের স্থল পর্যন্ত আসার সময় রাস্তার দুপাশ ধরে শুধুই জনমানুষের সমাগম, শুভেন্দু অধিকারীর জয়ধ্বনি এবং বিজেপির পতাকা, তার সঙ্গে অবশ্যই গেরুয়া ধ্বজ। এবং একেবারে এই ছবি দেখাবো দর্শকদের। ডায়মন্ড হারবার যাওয়ার পথে জনসংযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাস্তার দুপাশে সাধারণ মানুষের ভিড়, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। গাড়ি থামিয়ে শুভেচ্ছা গ্রহণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার যাওয়ার পথে জনসংযোগ, মুখ্যমন্ত্রী, রাস্তার দুপাশে সাধারণ মানুষের ভিড়। বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, শুভেচ্ছা গ্রহণ শুভেন্দু অধিকারীর। সাধারণ মানুষে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার ডায়মন্ড হারবারে আজ জোড়া কর্মসূচি শুভেন্দু অধিকারী।
বলছিলাম আপনাদের যে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম রাজনৈতিক কর্মসূচি ফলতায়। আপনারা জানেন 21শে মে ফলতায় পুনর্নির্বাচন, আর এই পুনর্নির্বাচনের আগে কর্মী সভায় কি বার্তা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী অবশ্যই জানাবো আপনাদের। তবে যে ছবি দেখছেন আপনারা, কর্মী সভায় ঠাসা ভিড়, বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, তাদের উচ্ছ্বাস চোখে পড়ছে। 21শে মে ফলতায় পুনর্নির্বাচন, ফলতায় ফের ভোটের আগে আজ শুভেন্দু অধিকারীর কর্মী সভা। এই মুহূর্তে সেখানকার যে ছবি তুলে ধরছি, ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে সরাসরি। ভেঙ্কটেশ্বর, আজকে যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনা, যথেষ্ট ভিড়, ভিড়ে ঠাসা, কিন্তু কি বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী? ভাবে আজকে মুখ্যমন্ত্রী ফলতার মাটি থেকে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এবং তুমি জানো যে বিগত নির্বাচনগুলিতে সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একাধিকবার ডায়মন্ড হারবার, ফলতা এই সমস্ত এলাকায় নির্বাচনের প্রচারে আসার সময় পদে পদে তিনি বাধা পেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তার প্রথমে প্রশাসনিক বৈঠক, তুমি জানো যে ডায়মন্ড হারবার, তারপরে সেখানে বৈঠক শেষ করে তিনি সোজা চলে আসবেন ফলতার এই মাঠে। সেখানে ইতিমধ্যেই বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে তুমি দেখতে পাচ্ছ, তাদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা আসছেন। একেবারে ফলতার যে বাসস্ট্যান্ড সংলগ্নের যে ময়দান, সেখানে একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মহিলাদের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি, মহিলাদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখানে আসবেন। তার আগেই যে ময়দান, সেই ময়দান একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এবং এখানে প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি দলীয় যে পতাকা, সেই পতাকা দিয়ে তারা একেবারে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে। শুধুমাত্র সামনের অংশ নয়, তোমাকে যদি আমি বাকি অংশে মাঠের অন্যান্য অংশের ছবি যদি দেখাই, তোমাকে দেখাতে পারবো। দেখো, এই হচ্ছে শুভেন্দু অধিকারী, তিনি মূল যে মঞ্চ, মূল মঞ্চের সামনে এবং চারিদিকে এভাবেই মানুষের ভিড়। এবং তোমরা যদি বলছিলাম যে মহিলাদের উচ্ছ্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে দুধারে মঞ্চের দুপাশে, বাঁ দিকে মহিলা, ডান দিকে পুলিশ, বিজেপি কর্মীরা, তারা কিন্তু একেবারে উচ্ছ্বাস। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে এই ফলতার মাটি থেকে রাজনৈতিক কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে, বা সেদিকে তাকিয়ে রয়েছে প্রচুর এখানকার বিজেপি কর্মী সমর্থকরা। তোমাকে যেটা বলছিলাম যে নির্বাচন আগে একাধিকবার শুভেন্দু অধিকারী তিনি এখানে আসতে গিয়ে তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন, পুলিশের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি। আর সামনে 21 তারিখে ভোট, তুমি জানো যে নির্বাচন কমিশন ফলতা বিধানসভা কেন্দ্রের যে সমস্ত বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই সেই নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ফলতার মাটিতে এসে কি বার্তা দেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং একেবারেই নজর রেখো ভেঙ্কটেশ্বর, আবারও আসবো। যে ছবি আপনারা দেখছেন ডায়মন্ড হারবার, সেখানে আজকে রাজনৈতিক কর্মসূচিও করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21শে মে ফলতায় পুনর্নির্বাচন, তার আগে আজকের কর্মী সভা থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের প্রত্যেকের নজর। ডায়মন্ড হারবারে আজ জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু ডায়মন্ড হারবারে কর্মসূচি সেরে তিনি সরাসরি পৌঁছে যাবেন নন্দীগ্রামে। নন্দীগ্রামের রেয়াপাড়ায় সেখানে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। গতকালই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, নন্দীগ্রাম, ভবানীপুর দুই জায়গা থেকে তিনি লড়েছেন এবং জিতেছেন। গতকালই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা, কিন্তু ইস্তফা দেওয়ার পরই তিনি আজ নন্দীগ্রামে যাচ্ছেন এবং তিনি একথাও বলেছেন যে নন্দীগ্রামের পাশে সব সময় তিনি থাকবেন, এই আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর আজকে তার এই বৈঠক। দেখো, এই বার্তা নিয়েই মূলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম যাচ্ছেন। কারণ গতকালই তিনি বিধানসভা স্পিকারের কাছে নন্দীগ্রাম বিধানসভা
আসনটি থেকে তিনি তার ইস্তফা দিয়েছেন এবং ভবানীপুরের বিধায়ক হিসেবে তিনি তার কাজ পরিচালনা করবেন, কিন্তু নন্দীগ্রাম মানুষের পাশে তিনি যে রয়েছেন সেই বার্তা তিনি গতকাল বিধানসভা থেকে দিয়েছেন এবং আজ নন্দীগ্রামে পৌঁছেই সেই বার্তা দিতে চাইছেন তিনি। তার কারণ তুমি দেখেছো, গতকালই বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে নন্দীগ্রামে ইতিমধ্যে জলের কানেকশন দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। অর্থাৎ নন্দীগ্রামের মানুষের পাশে তিনি রয়েছেন এবং সবসময় থাকবেন, এই বার্তা দিতেই গতকালই তিনি ইস্তফা দিয়েছেন নন্দীগ্রাম বিধায়ক পদ থেকে এবং তা সেই ইস্তফা দেওয়া 24 ঘন্টার মধ্যেই তিনি নন্দীগ্রাম পৌঁছে যাচ্ছেন। অবশ্যই পৌঁছে তিনি রেয়াপাড়া পার্টি অফিসে স্থানীয় যারা নেতারা আছেন, কর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করবেন, জনসংযোগ করবেন এবং তারপর তিনি কাঁথির উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু গতকালই নন্দীগ্রাম বিধায়কের পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম সফর নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্য রয়েছে। বেশ, গতকালই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী আসন ছাড়লেও নন্দীগ্রামের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। গ্রামের প্রত্যেকটি ভোটারের কাছে আমার আবেদন, বিধায়ক অন্য কেউ নির্বাচিত হলেও দায় দায়িত্ব, স্বপ্ন পূরণ, আশা ভালো রাখা, ভালো মন্দে থাকা, সব উন্নয়নে থাকা, বিধায়ক পরিষেবা কার্যালয় সহ সমস্ত রকম পরিষেবা আপনারা পাবেন। আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সঙ্গেই থাকবে। 7ই জানুয়ারি ভাঙাবেড়ায় যেমন প্রত্যেক বছর ঘুরে দেখা হবে। 14ই মার্চ অধিকারী পল্লী গোকুলনগর সোনাচূড়ার শহীদ মিনারে যেমন দেখা হবে। 10ই নভেম্বর রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তিতে করপল্লী গোকুলনগরে যেমন প্রত্যেক বছর দেখা হয়। এদিকে আজ সকালেই মহাগুরুর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিউ টাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে শুভেন্দু অধিকারী। বাংলায় শুভেন্দু অধিকারী থেকে ভালো মুখ্যমন্ত্রী কেউ হতে পারে না। বাংলার নতুন মুখ্যমন্ত্রীর প্রশংসায় মিঠুন চক্রবর্তী। আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে। ক্লাস 8-এর পরে সিনেমা দেখিনি, মিঠুনদা অন্য জায়গায়। তার এখনো ইউটিউবে মোবাইল ফোনে যেতে সুযোগ পেলে মিঠুনদা মহাগুরু। বিধানসভায় বিরোধীদের বাক স্বাধীনতা সৌজন্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি দিলেন শর্তাধীন আশ্বাস, ভোট পরবর্তী অশান্তিতে কেউ ঘর ছাড়া হলে বাড়ি ফেরানো হবে, তবে 21-এর ভোট পরবর্তী অশান্তির সঙ্গে জড়িত থাকলে তাকে রেয়াত করা হবে না। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, সেই সরকারের আমলে বিধানসভার প্রথম অধিবেশন। সেই অধিবেশনেই বিরোধীদের বাক স্বাধীনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা চাই একটি নতুন যুগের সূচনা। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে, আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। শুক্রবার অধিবেশনের শুরুর দিকে বলতে ওঠেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তোলেন তিনি। আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। প্রতিবাদ জানাতে শুরু করেন বিজেপির বিধায়করা। মাননীয় সদস্যরা, আমি আপনাদের বলছি, আজকে ওনারা এজেন্ডার বাইরে গিয়ে বলছেন, আপনারা শুনুন।
বাধা দেবেন না, ঠিক যথাসময়ে উত্তর সরকার দিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর বার্তার পর ফের বলতে ওঠেন বিরোধী দলনেতা। আজকে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হয়, তার বক্তব্য শোনেন মুখ্যমন্ত্রী, তারপর বলতে ওঠেন। যদি কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021 পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021 পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। 2021-এ তৃণমূলের জয়ের পর ভোট পরবর্তী অশান্তিতে রক্তাক্ত হয়েছিল বাংলার নানা প্রান্ত। সবথেকে বেশি অভিযোগ ওঠে কোচবিহার, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে। সারা নানুরের এবং বীরভূমের একাধিক জেলায়, আমার ময়ূরেশ্বরের বিভিন্ন এলাকাতেও যেভাবে পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছিল, আমাদের ছেলেরা ঘর ছাড়া হয়েছিল, সে অবর্ণনীয় অত্যাচার এবং অমানবিক এবং হিংসা, সেই সময় যারা যে সন্ত্রাস করেছিল, সেই সন্ত্রাসকারী মানুষকে আমরা এমনি সহজেই ছেড়ে দেব না। তুফানগঞ্জের মানুষ, কোচবিহারের মানুষ, দিনহাটার মানুষ, জলপাইগুড়ির মানুষ, কেউ এখনো, উত্তরবঙ্গের মানুষ এখনো ভুলতে পারছে না। তারা যে বাড়িঘর ভেঙেছে, এমনকি ছোট শিশু ছিল তাদের এমনভাবে বাড়ি ভাঙা হয়েছে, তাদের যে বাচ্চাকে দুধ খাওয়াবে তার চামচটা অবধি রাখেনি। সেগুলো মানুষ ভুলে যায়নি। কাতারে কাতারে মানুষ, হাজার হাজার মানুষ সব পালিয়ে গেছে আসামে। দিনের পর দিন, মাসের পর মাস তাদের ক্যাম্পে থেকেছে। মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছিল। সব মানুষ বাড়ি ছাড়া হয়ে আসামে শেল্টার নিয়েছিল। আমরা একটু তো কোনো কিছু ভুলে যাইনি। 2021 সালে বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল 2রা মে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়, 2রা মের রাত থেকেই হামলা শুরু হয় নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের টার্গেট করে। খুন, ধর্ষণ, বাড়িতে ভাঙচুর, লুটপাট, কোনো অভিযোগই বাদ যায়নি। বিজেপির অভিযোগ, ফল গণনার পর 2 দিন একেবারে নিষ্ক্রিয় হয়ে বসেছিল পুলিশ। এনএইচআরসির রিপোর্ট অনুযায়ী ভোট পরবর্তী অশান্তির কারণে 2রা মে থেকে 20 জুনের মধ্যে 29 জনকে খুনের অভিযোগ দায়ের হয়। খুন সহ সমস্ত অভিযোগ যোগ করলে সংখ্যাটা 2000-এর কাছাকাছি। 21-এর এই ক্ষত বুকে নিয়েই 26-এ ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। তবে পদ্ম নেতাদের মুখে বদলা নয়, ছিল বদলের প্রতিশ্রুতি। ভোটের ফল প্রকাশের পর অবশ্য রাজ্যের কয়েকটি এলাকা থেকে অশান্তির খবর আসে। বিজেপির পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির মেখে তৃণমূলের অফিসে অনেকে হামলা করেন। এই ছবি বদলাতে শুরু থেকেই কড়া অবস্থান নেয় বিজেপি নেতৃত্ব। বার্তা দেন খোদ প্রধানমন্ত্রী। आज जब भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। भय नहीं, भविष्य की बात होनी चाहिए। किसने किसे वोट दिया, किसे नहीं दिया, उससे ऊपर उठकर बंगाल की सेवा के लिए काम करें। বারবার শান্তির বার্তা দিয়েছেন বিজেপির রাজ্যের নেতারা। এবার বিধানসভায় দাঁড়িয়ে বিচারের বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও। একদম পরিষ্কার শর্ত, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021 পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে।
আর যদি 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। নিউজ 18 বাংলা। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। 20 মে উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আরো একবার জানিয়ে রাখবো, উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 20 মে উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আরো ডিটেল জানাবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, উত্তরবঙ্গ সফরে কি কি কর্মসূচি থাকছে মুখ্যমন্ত্রীর? সুস্মিতা। শুভেন্দু অধিকারী তিনি প্রশাসনিক বৈঠক সারবেন এবং উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী আগামী 20 তারিখ বুধবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন এবং সেখানে গিয়েও তার প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। এবং উল্লেখযোগ্য বিষয়ে তিনি শুধু উত্তরবঙ্গ যাবেন 20 তারিখ এমনটা নয়, 21 তারিখ তিনি দুর্গাপুরও যাবেন, সেখানেও প্রশাসনিক বৈঠক করবেন। অর্থাৎ 20 তারিখ উত্তরবঙ্গ, 21 তারিখ রায়বঙ্গ সফর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আমরা দেখছি যে গত 4 তারিখের পর 9 তারিখ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব শপথ নেওয়ার পর আজ তার ডায়মন্ড হারবার অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে সেখানে তিনি এখন এই মুহূর্তে বৈঠক সারছেন। আগামী 20 তারিখ তিনি উত্তরবঙ্গ পৌঁছাবেন, সেখানেও প্রশাসন এবং পুলিশ কর্তাদের সঙ্গে, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারবেন। তার পাশাপাশি 21 তারিখ রায়বঙ্গ দুর্গাপুরেও তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক সারবেন। অর্থাৎ রাজ্যের প্রশাসনিক দায়িত্ব হাতে নেওয়ার পরই শুভেন্দু অধিকারী তিনি রাজ্যে আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে রাজ্যের প্রশাসনিক কার্যকলাপ কিভাবে আগামী দিনে এগোবে সেই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের প্রশাসনিক আধিকারিক, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারছেন। বেশ। পরিবর্তনে পলাতক জলপাইগুড়ির ত্রাস কৃষ্ণ দাস। 26-এ জলপাইগুড়ি সদরের তৃণমূল প্রার্থী এই কৃষ্ণ দাস তিস্তা পারে জমি দখল, তোলাবাজির অভিযোগ, একাধিক অভিযোগ। একটু বাড়িটা দেখাই আপনাদের, দেখছেন আপনারা সেই বাড়ি। গ্যারাজে একের পর এক দামি গাড়ি, প্রাসাদ, বিরাট বাড়ি আর বিশাল গ্যারেজে গাড়ির মেলা। ছবি দেখুন, কার বাড়ি? কৃষ্ণ দাস। 26-এ জলপাইগুড়ি সদরের তৃণমূল প্রার্থী হয়েছিলেন এই কৃষ্ণ দাস। তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, তোলাবাজির অভিযোগ, কিন্তু পরিবর্তনে পলাতক। একসময় জলপাইগুড়ির ত্রাস এই কৃষ্ণ দাস, একাধিক সম্পত্তি, তার মধ্যে এই বাড়ি। যে বাড়ি, সেই বাড়িতেই দেখা নেই কৃষ্ণ দাসের। পরিবর্তনে পলাতক। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, জলপাইগুড়ির ত্রাস ছিল এই কৃষ্ণ দাস, কিন্তু পরিবর্তনে পলাতক। ঠিক কি কি অভিযোগ তার বিরুদ্ধে প্রথমে জানতে চাইব। দেখো, দীর্ঘদিন থেকে কিন্তু কৃষ্ণ দাসের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ আসছিল সামনে, বিশেষ করে তোলাবাজি শুরু করে জমি দখল করে রাখা, এলাকায় তিস্তা নদীর চর থেকে মাটি এবং বালি তোলা, এরকম একাধিক অভিযোগ তার বিরুদ্ধে ছিল। কিন্তু এতদিন পর্যন্ত সাধারণ মানুষ কিন্তু তার বিরুদ্ধে মুখ খুলতেন না। তার কারণ তিনি এই এলাকায় একেবারে রীতিমতন ডন হিসাবেই পরিচিত ছিলেন। তার ভয়ে কিন্তু সাধারণ মানুষ একেবারে ভীত সন্ত্রস্ত ছিল। কারণ একাধিকবার দেখা গেছে যে সাধারণ মানুষকে মারধরও করেছেন, কিন্তু থানায় পর্যন্ত আসা সাহস দেখাননি সাধারণ মানুষ। কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু মারধরের অভিযোগে অভিযুক্ত হন এবং গত 5 তারিখ কিন্তু তিনি এলাকা ছাড়া হন তার সঙ্গীরা। এবং তারপর থেকে কিন্তু একে একে যে সকল অভিযোগগুলো শোনা যাচ্ছিল সেগুলো কিন্তু লিখিত আকারে সামনে আসছে। বিশেষ করে তিস্তা নদীর যে বিস্তীর্ণ চর এলাকা রয়েছে, সেই নদীর চর এলাকা জুড়ে যে সকল আবাদি জমি রয়েছে, সেই আবাদি জমিগুলোকে কিন্তু দখল করে রাখার অভিযোগ সামনে আসছে কৃষ্ণ দাসের বিরুদ্ধে। সেখানকার যারা স্থানীয় কৃষক রয়েছেন তারা 2-3 বছর ধরে চাষ করতে পারতেন না, কারণ কৃষ্ণ দাস কারো কাছ থেকে 10 লক্ষ টাকা, কারো কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করেছিলেন। যারা দিতে পারছিলেন তারা চাষ করতে পারছিলেন, যারা দিতে পারেননি তারা চাষ করতে পারেননি। এরকম মানুষ কিন্তু কৃষকরা কি বলছেন শোনাবো। রণজিৎ দাস এবং ওর সঙ্গভঙ্গ নিয়ে জমিটা 3 বছর আগে আমার দখল করে রেখেছিল। দিয়ে আজকে আমি জমিটা দখল পেলাম, আগামীতে আমি নিজে চাষ করতে পারবো। এখানে কি কি চাষ হতো? এখানে চাষ হতো, ধরেন মেন ধান ছিল, তারপরে আলু হতো। টাকা ডিমান্ড করেছিল, আমি টাকাটা দিতে পারি নাই। কত টাকা ডিমান্ড করেছিল? 5 লাখ টাকা ডিমান্ড করেছিল আমাকে, দিতে পারেন? আমি দিতে পারি নাই। ওই জন্য আমাকে 3 বছর আগে আমার এই জমিটা পুরো ও দখল করে নিয়েছিল। 4 বিঘা জমির ধান পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আজকে ভালো লাগছে, জমিটা আমি ফেরত পেয়েছি।
আমার জমিতে ফার্স্টে বলেছিল এখানে সব ডোনেশন না দিলে পরে চাষ করা হবে না, এরকম করে বিরাট হুমকি দিত। আমার ডিমান্ড করেছিল 10 লাখ টাকা দিতে হবে। আবার কি যাইতেও হুমকি, রোডের বাড়ি কতদিন খাস নাই, ই করিস নাই, এবং কি যে জেল পর্যন্ত খাটিয়ে এসেছে আমার বউ। পালাতক, সব পালাতক হয়েছিলাম, গরু বাছুর সব আমার গায়ে দুয়াই নিয়ে যেত। আজকে এই বিজেপি সরকার এসেছে রে, তবে গায়ে আমাদের বুকের পাটাটা একটু ধরে এসেছে। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, ভোটে হেরে যাওয়ার পর তো বিজেপি কর্মীদের মারধরও করার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, এখন কোথায় গেল? দেখো, গত কয়েকদিন ধরে কিন্তু পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। গত 5 তারিখ থেকে কতদিন কৃষ্ণ ধরে দাস পলাতক শান্তনু, এই কৃষ্ণ দাস রয়েছে। দেখো, গত 5 তারিখ থেকে কিন্তু কৃষ্ণ দাস কিন্তু নিখোঁজ। তার কারণ হচ্ছে ভোটের ফলাফল ঘোষণার পর দিনই কিন্তু তার বিরুদ্ধে কিন্তু বিজেপি কর্মীদেরকে মারধর করার অভিযোগ ওঠে। 5 জন বিজেপি কর্মী জখম হন। এরপরে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হতেই কিন্তু এলাকা ছেড়ে ঢাকা দেন সপরিবারে কৃষ্ণ দাস, এবং তার যারা ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিল তারাও কিন্তু এলাকা ছেড়েছেন। পুলিশের যেটা দাবি 35 জনের নামে অভিযোগ হয়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। কৃষ্ণ দাস এবং তার পরিবারের সদস্যরা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কিন্তু এখনো বেপাত্তা, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। কিন্তু কৃষ্ণ দাস এখন এলাকা ছাড়া হওয়ার পর থেকে কিন্তু মানুষজনের তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো এতদিন বলে আসছিল সেগুলোকে সামনে আনছে। অনেকে অভিযোগ দায়ের করছেন এবং অভিযোগ দায়ের করার কথাও ভাবছেন। অনেকে যেরকম জমি দখল করে রেখে সেই সকল জমি পুনরুদ্ধারে নেমেছেন। ইতিমধ্যে কিন্তু 300 বিঘার উপরে কিন্তু কৃষি জমি তা পুনরুদ্ধার হয়েছে এবং প্রশাসনিকভাবেও কিন্তু বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে বলে জানা গেছে। কৃষ্ণদাসের নদীর চর এলাকা থেকে কিন্তু একটি পক্লিন মেশিনও বাজেয়াপ্ত করা হচ্ছে। বলা হচ্ছে বেআইনিভাবে নদীর চর থেকে বালি তুলছিলেন। নজর থাক। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এখানে কৃষ্ণ দাসের নেতৃত্বে যে সংগঠনটা তৈরি হয়, এখানে চরে সাধারণ গরিব মানুষের উপর নির্মম অত্যাচার শুরু করে তাদের জমি দখল, তাদের কাছ থেকে টাকা চাঁদাবাজ, প্রতিটা সিজনে তাদের কাছ থেকে টাকা নিত। আমি এটার প্রতিবাদ করার কারণে আমাকে 2024 সালে তুলে নিয়ে যায় কৃষ্ণ দাসের বাহিনী, তুলে নিয়ে গিয়ে বেদম মারধর করে। এই দিনটার জন্য অপেক্ষা ছিলাম, দেখি কবে শেষ তো একটা আছে।